হে কি খবর বন্ধুরা, আবারও স্বাগতম। জীবনের সেই দৌড়ে যেখানে যদি পিছিয়ে পড়ো তাহলে পুরস্কার হিসেবে মৃত্যু ছাড়া আর কিছুই অপেক্ষা করছে না। প্রতি বছর 50 জন যোদ্ধা এই দৌড়ে অংশ নেয়, শুধু নিজের পেট আর পরিবারের মুখে অন্ন তুলে দেওয়ার জন্য। কিন্তু শেষ পর্যন্ত যেতে কেবল সেই যে শুধু টাকার নয়, পায় এমন সব কিছু যা এই ধ্বংস হয়ে যাওয়া পৃথিবীতে সবাই চায়। রে নামের এক তরুণ যে এই দৌড়ে অংশ নেওয়ার জন্য যাচ্ছে, কারণ তাকে নির্বাচিত করা হয়েছে। কিন্তু তার মা এতে খুশি নয়, কারণ যে কেউ একবার সেখানে গেছে আর কখনো ফিরে আসেনি। তবু রে বলে, আমাকে যেতেই হবে, তবে সবকিছু বদলাবে। পথে যেতে যেতে আমরা দেখি ধ্বংসস্তূপে পরিণত শহরগুলো, যেগুলো একসময় উন্নতি ও মানুষের কোলাহলে ভরা ছিল। কিন্তু আজ এক যুদ্ধের কারণে সবকিছু সারকার হয়ে গেছে। শেষ সময় এসে গেছে। রে গাড়ি থেকে নামলো আর তার মা তাকে শক্ত করে জড়িয়ে ধরলেন। আজ শেষবারের মতো তিনি তার ছেলেকে আলিঙ্গন করলেন, তাই তিনি তাকে প্রাণপণ শক্ত করে ধরে রাখলেন। রে মাকে কথা দিল, আমি জিতেই ফিরব, তাই ভয় পেও না, শুধু আমার জন্য অপেক্ষা করো। এ কথা বলেই সে চলে গেল। ওখানে গিয়ে তার দেখা হলো পিটার নামের এক ছেলের সঙ্গে। কয়েক মুহূর্তের মধ্যেই তারা এত ঘনিষ্ঠ হয়ে গেল যেন ওদের মধ্যে বহু জন্মের সম্পর্ক আছে। সম্ভবত পিটার তাকে অনেক কিছু জানায়। এমন সময় আরও কিছু প্রতিযোগী সেখানে এসে পৌঁছায়। তাদের মধ্যে সবচেয়ে ছোট ছিল কার্লি, যার দরকার শুধু টাকা, তাই সে নিজের সবকিছু ফেলে এখানে এসেছে। অন্যদিকে ছিল আরেকজন যে বলল, আমি এটা করছি সফল হওয়ার জন্য, যেন দুনিয়া আমাকে মনে রাখে। ঠিক তখনই সেখানে আসে মৃত্যুর খেলাটির কর্তা, সেনাবাহিনীর একজন মেজর, যার নিয়ন্ত্রণে পুরো শহরটি রয়েছে। সে এই খেলা তৈরি করেছে শুধু একটাই কারণে, যেন দেশের মানুষের মধ্যে উদ্দীপনা ও উন্মাদনা বেঁচে থাকে। তার মতে দেশ দারিদ্র বা মহামারীতে নয়, বরং আলস্যে ভুগছে। তাই সে এই খেলার আয়োজন করেছে, যাতে সবাই বুঝতে পারে জীবনের সে বড় পুরস্কার আর কিছুই নেই। এরপর সে প্রতিযোগীদের নাম ধরে ডাকে এবং প্রত্যেককে একটি করে লকেট পরিয়ে দেয়, যা পরবর্তীতে ওদের পরিচয়ের প্রতীক হবে। তারপর সবাইকে খেলার নিয়ম বুঝিয়ে দেওয়া হয়। সবাইকে নিয়ম বলা হয়, কেউই ঘন্টায় 2 মাইলের কম গতিতে চলতে পারবে না, আর কোথাও থামতেও পারবে না। সামনে শুধু একটি লাইন আছে, শেষ লাইন। যদি কেউ কোথাও থামে বা তার গতি কমে যায়, তাহলে তাকে প্রথম সতর্কবার্তা দেওয়া হবে, যেন সে ভুলটা ঠিক করতে পারে। দ্বিতীয়বার একই ভুল করলে দ্বিতীয় সতর্কবার্তা পাবে, কিন্তু তৃতীয়বার থামলে সে আর কখনো উঠতে পারবে না, কারণ তখনই তার খেলা শেষ। এভাবেই এই খেলা চলবে। তাহলে শুরু করা যাক, দেখা যাক শেষ পর্যন্ত কে বেঁচে থাকে। এর মধ্যে আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন কমেন্টে জানিয়ে যাবেন। মেজর বন্দুক ছুড়ল আর প্রতিযোগীরা হাঁটতে শুরু করলো। শুরুর দিকে সবার মধ্যে একরকম উন্মাদনা ছিল, কারণ সবার মনে একটাই প্রশ্ন, যদি আমি জিতি তবে কি পাবো? পুরস্কারটা আসলে কত বড় কেউই জানে না। এখন রে আর পিটার একসঙ্গে সামনের দিকে হাঁটছে। হঠাৎ তাদের সামনে আসে এক ব্যক্তি, নাম ডার্কনেস, যার হাতে একটি ডায়েরি। সে বলে, আমি এই খেলার ওপর বই লিখছি, যেন জিতে গেলে এটা বিক্রি করে আমি ধনী হতে পারি। তখন পিটার বলে, যদি তুমি জিততে পারো তাহলে বই বিক্রি করে বিখ্যাত হতে হবে না, কারণ এখনো পুরো দেশ তোমাকে দেখছে। জয়ের পর তুমি নিজেই বিখ্যাত হয়ে যাবে। এভাবে তারা 7 মাইল অতিক্রম করেছে। কেউ থামেনি, শুধু একজন ছাড়া, যে হঠাৎ হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়ে, কারণ তার পায়ে তীব্র ব্যথা শুরু হয়। রে এটা দেখে সঙ্গে সঙ্গে ফিরে আসে তাকে সাহায্য করতে। পিটারও তাকে সাহস দেয়, কিন্তু একসময় লোকটা আর পারছিল না, বসে পড়ে। 3বার সতর্কবার্তা দেওয়ার পরও সে উঠতে পারেনি। তখনই সৈন্যরা সবার সামনে তাকে গুলি করে মেরে ফেলে। এই দৃশ্য দেখে রে এর শরীর কেঁপে ওঠে। সে নিজের চোখকেও বিশ্বাস করতে পারে না। এতটা মানসিক ধাক্কায় সে ধীরে হাঁটতে শুরু করে। ফলে এক সৈন্য তাকে প্রথম সতর্কবার্তা দেয়। ঠিক তখন পিটার এসে তার হাত ধরে তাকে টেনে সামনে নেয়। তারা 17 মাইল অতিক্রম করেছে। এখন তীব্র গরম তাদের শরীরে তাণ্ডব চালাচ্ছে। ধীরে ধীরে ক্লান্তি এসে ভর করেছে সবার উপর। রে বলে, আমার মনে হচ্ছে আমি আর পারবো না, নিজের উপর আর ভরসা নেই। পিটার হেসে বলে, গন্তব্যের কথা ভাবো না বন্ধু, পথ চলার মজা নাও। ঠিক তখন পিছনের এক প্রতিযোগী খিঁচুনিতে পড়ে যায়। অতিরিক্ত গরমে সবাই ভয় পেয়ে যায়। তাকে উঠানোর চেষ্টা হয়, কিন্তু সে আর উঠে না। আর সৈন্য এসে তাকে একেবারে তুলে নেয়, মানে মেরে ফেলে। এখন বাকি থাকে 48 জন প্রতিযোগী। মেজর বলে, চলতে থাকো, কারণ সামনেও এমন আরও অনেকজনকে এভাবেই পড়তে হবে। যদি জিততে চাও নিজের ওপর বিশ্বাস রাখো, নিজের জন্য লড়ো, অন্যের জন্য নয়। ওদের মধ্যেই একজন ছিল বারকাবিস, যে সবার দিকে আঙুল তুলে টিপ্পনি কাটছিল। সে এক প্রতিযোগীকে নিয়ে বাজে কথা বলছিল, কিন্তু লোকটা কিছু বলল না, যতক্ষণ না বারকাবিস তার মা আর বোনকে নিয়ে অশালীন কথা বলে বসে। তখন তার মাথা গরম হয়ে যায়, সে আক্রমণ করে বসে। বারকাবিস তাকে জোরে ধাক্কা দেয়, সে পড়ে যায় আর কখনো উঠে না, কারণ সময় শেষ হয়ে গিয়েছিল। পিটার, রে আর অন্যরা বারকাবিসের বিরুদ্ধে অভিযোগ তোলে,
ওর কারণে লোকটা মারা গেছে, ওকে খেলা থেকে বের করো। কিন্তু মেজর জানায় এই খেলায় এমন কোনো নিয়ম নেই, খেলার সময় তুমি যা খুশি করো, তার কোনো শাস্তি নেই। বারকাবিজ বলে যদি লোকগুলো একে একে মরতে থাকে তাহলে আমাদের জেতার সুযোগ আরও বাড়বে, তাই তোমরা অন্যদের উস্কাও, তাহলেই জয় সম্ভব। তার এই ঘৃণাভরা চিন্তার মধ্যে রে আর সামনে থাকা 3 জন ছেলের মধ্যে ভালো বন্ধুত্ব তৈরি হয়। তাদের যাত্রা কিছুটা সহজ হয়ে যায়, কারণ প্রিয় মানুষের সঙ্গে থাকলে জাহান্নামের পথও স্বর্গের মতো লাগে। এভাবেই পথ চলা এগিয়ে যায়, আর পেছনের লোকেরা একে একে কমতে থাকে। রাত হলে কিছু প্রতিযোগীর চোখে ঘুম এসে যায়, আর তারা ঝিমিয়ে পড়লে সৈন্যরা এসে ওদেরও মেরে ফেলে। সকাল হলে একজনের টয়লেট সাপ আসে, যা সে আর আটকাতে পারে না, তাই বাধ্য হয়ে সবার সামনে তাকে তা করতেই হয়। কিন্তু সময়ের আগে সে উঠতে পারেনি, তাই তার খেলা শেষ করা হলো। এটা দেখে বাকি প্রতিযোগীদের মধ্যে আরও ভয় জন্মে, তাই সবাই এখন তাদের গতিকে বজায় রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করে। এরপর আসে আরেকটি রাত। এবার রের সাহস কমতে শুরু করে। তার মায়ের স্বপ্ন চোখের সামনে ভেসে ওঠে, যেখানে মা তাকে ফিরে আসতে বলছেন। এইসব স্মৃতির কারণে রের গতি ধীর হয়ে যায়, হাঁটা দুলতে শুরু করে। ফলে সে একটি নয় 3টি সতর্কবার্তা পায়, কিন্তু তাকে মারা হয় না, কারণ নিয়ম অনুযায়ী যদি কেউ গত 3 ঘন্টায় কোনো ভুল না করে তাহলে তার 3টি সতর্কবার্তা একবারের জন্য মাফ করা হয়। এভাবেই রে বেঁচে যায়। পিটার এসে তাকে সহায়তা করতে চায়, কিন্তু এক প্রতিযোগী এসে তাকে ধাক্কা দেয়, বলে সে ইচ্ছাকৃতভাবে এটা করছে। সে চায় তুমি ক্লান্ত হয়ে পড়ো, যাতে সে খেলা জিততে পারে। পিটার এই কথায় দুঃখ পায় এবং দূরে চলে যায়। ঠিক তখন সামনে আসে একটি সরা ডলানো পাহাড়ের মতো টিলা। পাহাড়ে ওঠা তত সহজ ছিল না যতটা দেখে মনে হচ্ছিল, বিশেষ করে যখন সকাল থেকে হাঁটছ, তখন ক্লান্তি বাড়ে। ক্লান্তির কারণে কেউ কেউ পড়ে যায়, কিন্তু পিটার সময় মতো সে তার হাত ধরে বলে তুমি চলতে থাকো, থেমো না, থামলে তুমি মায়ের সঙ্গে করার প্রতিশ্রুতি পূরণ করতে পারবে না। কিছুক্ষণ আগে রে তার মুখ দিয়ে যে কথা বলেছিল তার জন্য সে পিটার থেকে ক্ষমা চায়, আর পিটার ক্ষমা করে দেয়। সবাই ক্লান্ত, তাই কেউ কিছু বলেও না। সকাল হলে বেকারেরও চাপ বেড়ে যায়। সে কি করবে? যদি থামে তারও সেই পিছনের মেয়ের মতো অবস্থা হবে কি? চিন্তায় সে কিছুক্ষণ থামে, কিন্তু যখন প্রস্রাব সহ্য করা সম্ভব হয় না তখন সে পরাশি খুলে বসে পড়ে, যা দেখে সৈন্য তার উপর বন্দুক উঁচিয়ে ধরে। সে দ্রুত হালকা করে দাঁড়িয়ে আবার হাঁটতে শুরু করে। বাকি সবাই তার ব্যঙ্গ করে, এগিয়ে যাও, তোমার থেকে গন্ধ আসছে। ফলে সে দূরে চলে যায়। তারা 60 মাইল অতিক্রম করেছে। এখন বাকি আছে মাত্র 39 জন, কিন্তু পথ চলা এখনও অনেক দীর্ঘ। এই 39 জনের সংখ্যা অল্প সময়ের মধ্যে 3 জন হতে পারে। এই পুরো যাত্রায় পিটার রের অনেক সহায়তা করেছে। রের জন্য সে কোনো ফেরেস্তার সে কম নয়। পিটার বারবার মনে করিয়ে দেয়, না হলে তুমি ঘুমিয়ে পড়বে, এভাবে খেলায় হেরে যাবে। এই মৃত্যুর খেলা রের জন্য কঠিন হয়ে দাঁড়ায়, কারণ হংক তার গ্রুপের অংশ ছিল। ক্লান্তি আর ক্ষুধা মানুষের এমন অবস্থা করে যে সেই সময় সবচেয়ে সহজ উপায় মনে হয় শান্তভাবে মারা যাওয়া। সেই রাতে প্রবল বৃষ্টি হয়, আর রের চোখ বন্ধ হতে শুরু করে। সেই সময় পিটার আসে, তার কাঁধের উপর সহায়তা দেয় যেন সে কিছুক্ষণ বিশ্রাম নিতে পারে। হাঁটতে হাঁটতে সবার মধ্যে ক্লান্তি সম্পূর্ণভাবে অবস্থান করতে শুরু করেছে। কারো শরীরে আর প্রাণ নেই, তবু তারা চলিয়ে যাচ্ছে। এইসব দেখে মনে হচ্ছে শেষটা আর বেশি দূরে নয়। হঠাৎ রে কিছু দেখল। যখন সে শহরের মধ্য দিয়ে যাচ্ছিল তখন দেখতে পেল তার মা তাকে দেখতে এসেছে। সে সঙ্গে সঙ্গে তার কাছে ছুটল, কিন্তু পিটার দৌড়ে এসে তাকে থামালো, কারণ এমন করলে সে লাইন অফ ফরমেশন ভেঙে ফেলছে। রের মাও তাকে আবার ফিরে যেতে বলল, তাই রে বিদায় দিয়ে এগিয়ে চলে গেছে। বন্ধুরা, এখন 4 দিন পেরিয়ে গেছে। এ সময় তারা প্রায় 200 মাইল পথ পার করে ফেলেছে পায়ে হেঁটে। কোথাও না কোথাও রে তার নিজের সত্য স্বীকার করতে শুরু করে, তাই সে সেটা শেয়ার করে, যা সে আজ পর্যন্ত কাউকে বলেনি। তার বাবা ছিলেন একজন শিক্ষক, আর তিনি সবসময় সেই বিষয়ে পড়াতেন যেটা সরকার নিষিদ্ধ করে দিয়েছিল। একদিন মেজর এই বিষয়টা জানতে পেরে মানুষের সামনে তাকে হত্যা করে দেয়। সেই দিন থেকে রের একটাই উদ্দেশ্য, যেভাবেই হোক মেজরের সেই মৃত্যুটাই তাকে দিতে হবে, যা মেজর তার বাবাকে দিয়েছিল। আর যদি সেই লং ওয়াক জিততে পারে তবে সে একটি রাইফেল চাইবে, যাতে নিজ হাতেই মেজরকে গুলি করে মারতে পারে। এটা শুনে পিটারও বুঝতে পারে যে এখানে শুধু সে একাই নয়, যে কোনো কষ্টে ভুগছে আরও অনেকেই আছে। এত দীর্ঘ পথ পাড়ি দেওয়ার ফাঁকে কিছু প্রতিযোগীর মানসিক ভারসাম্য নষ্ট হতে শুরু করে। যেমন কেউ হঠাৎ কাপড় চোপড় ছেড়ে অন্যদিকে দৌড়ানো শুরু করে, আবার কেউ কেউ ইচ্ছাকৃতভাবে ট্যাঙ্কের নিচে গিয়ে নিজেদের এক কষ্টকর মৃত্যুর পথে নিয়ে যায়, যেন পুরস্কারের জন্য নিজের জীবন উৎসর্গ করছে। রাত হলে পেছন থেকে বারকাবিজ এসে ঘোষণা করে যে হাং তার অবস্থায় নেই। পিটার সঙ্গে সঙ্গে পিছনে গিয়ে তাকে সাহায্য করার চেষ্টা করে, কিন্তু সে উল্টো দিকে দৌড়ানো শুরু করে এবং সৈন্যদের সামনে দাঁড়িয়ে পড়ে। সৈন্যরা তাকে 3টি সতর্কবার্তা দেয়, তাই তাকে গুলি করে মেরে ফেলে। এই মৃত্যু দেখে বেকার ভীষণভাবে ভেঙে পড়ে, কারণ সে তার সবচেয়ে ভালো বন্ধু ছিল।
সকাল হলে এখন শুধু 6 জন বেঁচে আছে, অর্থাৎ খেলার সেই মোড়ে পৌঁছেছে যেখানে খুব দ্রুতই হার জয় নির্ধারিত হবে। গ্রুপে সবাই একে অন্যের সঙ্গে আছে, কিন্তু তারা বার্কাবিসকে আলাদা করে দেয়। ফলে সে লজ্জায় ক্ষোভে নিজেকে সবচেয়ে খারাপ মনে করে। সে কি হয়েছে বুঝতে পারে না। হঠাৎ সে নিজের গলা কেটে সকলের সামনে নিজের জীবন শেষ করে দেয়। সম্ভবত তার মানসিক ভারসাম্য আর তার নিয়ন্ত্রণে নেই। বাকিরা ওই করুণ মৃত্যুর দৃশ্য সহ্য করতে পারে না, কিন্তু ওদের বাধ্য হয়ে চলতেই হয়। আরেকটা দিন কেটে যায়। পিটার এবার নিজের আসল উদ্দেশ্য খুলে বলে। সে ছোটবেলায় অনাথ হয়ে পড়েছিল, আর সে জানে অনাথ হওয়ার যন্ত্রণা কেমন। যদি সে জিতে, অনাথ শিশুগণের সাহায্য করবে। এদিকে বেকারের নাক থেকে রক্ত পড়তে শুরু করে, তারা তাকে সাহায্য করে। কিন্তু ওদের গ্রুপের এক সদস্য এমন কিছু করে যা সবাইকে চমকে দেয়। প্যাট্রিক এক সৈন্যকে জিপ থেকে ঠেলে ফেলে। তারপর সে সৈন্যের রাইফেল নিয়ে তাকে গুলি করে এবং নিজেও নিজেকে মেরে দেয়। এখন শুধু 4 জনে বেঁচে আছে, যার মধ্যে বেকারের অবস্থা ক্রমেই খারাপ হয়ে যাচ্ছে। সে বুঝে নেয় সে আর চলতে পারবে না। তাই সে গলায় থাকা একটি রকেট খুলে তাদের হাতে দিয়ে বলে, যদি তোমাদের মধ্যে কেউ জিতে, এটা নিয়ে গিয়ে আমার দাদির হাতে দেবে। এটা বলেই সে থেমে যায় এবং সৈন্য তাকে গুলি করে মেরে ফেলে। এখন শুধু বেঁচে আছে 3 জন। এখন 5 দিন পেরিয়ে তারা এক ব্রিজে পৌঁছায়। এর সামনে মেজরের বক্তৃতা চলছে, যা তাদের উৎসাহ বাড়াচ্ছে। কিন্তু রে মেজরের কথাগুলো পছন্দ করছে না। সে রেগে গিয়ে তাকে জোরে গালাগালি দেয়, কিন্তু মেজরের কাছে এটি বিশেষ কোনো প্রভাব পেলে না। বরং সে বলে, ঠিক এই রাগ, এই ক্রোধই তোমাকে এক সিকান্দার বানায়। কিছু দূরে এগোতে গিয়ে স্টিফেন তাদের এক সত্যের মুখোমুখি করায়। সে জানায় যে সে মেজরের অবৈধ সন্তান এবং এই বিষয়টি তাকে আজও ঘুমাতে দেয় না, না বাঁচতে দেয়। সে নিজের শরীর ত্যাগ করতে চায়। এটা বলে সে পিছনে দৌড়ে চলে যায়। এখন বাকি শুধু 2 জন, যারা এক অপরের পাকা বন্ধু। দেখা যাক শেষ পর্যন্ত কে জিতবে। 5ম দিন চলতে চলতে রাত হয়ে গেছে। তারা এক শহরে পৌঁছায় যেখানে কিছু মানুষের ভিড় তাদের অপেক্ষা করছে। সবাই অপেক্ষা করছে কে জিতবে। তখন হঠাৎ পিটার মাটিতে পড়ে যায়। রে পিছন ফিরে দেখলো সে বসে আছে। দৌড়ে গিয়ে রে তাকে বলে, ওঠো, আমাদের চলতে হবে। কিন্তু পিটার বলে, আমার কাছে আর কিছু নেই বাঁচার জন্য, কিন্তু তোমার আছে, তোমার মা, যাদের স্বপ্ন তুমি পূর্ণ করতে হবে। রে তাকে এমন করে মরতে দিতে পারে না, তাই সে তাকে তুলে এগোতে শুরু করে। বীর এখন ওদের নিয়ে উল্লাস করছে। পিটার এগোতে থাকে, এই বিষয়ে অজানা যে তার বন্ধু পেছনে রয়ে গেছে। রের কোনো সতর্কবার্তা বাকি নেই, তাই সৈন্যরা তাকে গুলি করে হত্যা করে। বীর তখন চিৎকার করে, কারণ এবার তারা পেয়েছে এই বছরের বিজয়ী। কিন্তু পিটারের জন্য আর কিছু বাকি নেই। তার বন্ধুর মৃতদেহের সামনে দাঁড়িয়ে সে বিজয়ের উল্লাস করতে পারে না। রের আত্মত্যাগে সে সম্পূর্ণ ভেঙে পড়েছে। এতক্ষণে মেজর আসে এবং বিজয়ের অভিনন্দন জানায়। পুরস্কারের অংশ হিসেবে সে সেই ইচ্ছা পূরণের সুযোগ দেয়, যা পিটার করতে চেয়েছিল। পিটার বলে, আমার একটি সৈন্যের বন্দুক দরকার, যাতে আমি আমার সন্তানদের জন্য একটি উপহার দিতে পারি। সৈন্য দ্বিধা করে, কিন্তু মেজর বলে, দাও। সে একজন ভালো মানুষ, কাউকে কিছু করবে না। বন্দুক দেওয়া হয় এবং পরের মুহূর্তে পিটার মেজরকে নিশানা করে ধরে, বলে, এটা আমার বন্ধুর জন্য। আর মেজরের মৃত্যু হয়েছে। রের ইচ্ছেটাই পূর্ণ হলো। সে মেজরকে হত্যা করতে পারল, যা তার বন্ধু রের স্বপ্নের অংশ ছিল। অন্ধকার রাতে বৃষ্টির মধ্যে পিটার কেবল কিছু খারাপ স্মৃতি আর একাকিত্ব নিয়ে এগোতে থাকে। এভাবেই এই গল্প শেষ হয়। আপনাদের গল্প কেমন লাগলো কমেন্টে জানান। দেখা হবে আবার পরের ভিডিওতে। দেখার জন্য ধন্যবাদ।